সাথে ঘটা একটি ঘটনা যেটি এখনো মনে হলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটি ঠিক 3 বছর আগের। তখন অগাস্ট বা সেপ্টেম্বর মাস। বাড়িতে আমার নানু অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অসুস্থ নানুকে দেখতে আমাদের সব আত্মীয় স্বজন বাসায় অবস্থান করছে। বাড়ি ভর্তি অনেক মানুষ। কোনো রুমের বিছানায় ফাঁকা নেই, মেহমান শুয়ে আছে। যেহেতু তারা মেহমান, তাদের সর্বোচ্চ দেখাশোনা করা আমাদের দায়িত্ব ছিল। পুরো বাড়ির ফ্লোর আর এক সেট সোফা ছাড়া খালি জায়গা ছিল না। রাতে আমি সেই সোফাতেই শুয়ে পড়লাম। সোফা সেটটা ছিল বাড়ির পূর্ব দিকটায়। প্রথম দিন রাতের খাওয়া দাওয়া শেষ করতে করতে 12টা বেজে গেছে। আমি সোফাতে শুয়ে মোবাইল চালাতে চালাতে ঘুমিয়ে গেলাম। ঠিক 3টা বেজে 15 মিনিট আমার চোখ খুলে গেল, মানে ঘুম ভেঙে গেল। চোখে এক ফোঁটা ঘুম নেই। আশেপাশে নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে আছে। মাঝে মাঝে কিছু কুকুর কান্না করছে জোরে জোরে। সময় রাত 3টা 18 মিনিট। আমি ঠিক বাম পাশ থেকে হালকা নুপুরের আওয়াজ শুনতে পেলাম। অবাক হলাম, এত রাতে নুপুরের শব্দ কেন? আমি আরো মনোযোগী হয়ে আওয়াজ শোনার চেষ্টা করলাম। নুপুরের শব্দ তখনও হচ্ছিল। আমার ভয় করতে শুরু করলো। নুপুরের আওয়াজটা বাম দিক থেকে আস্তে আস্তে আমার কাছে আসতে লাগলো। তখন নুপুরের আওয়াজটা জোরে হচ্ছিল, শব্দটা আস্তে আস্তে কাছে আসছে, আর আমার শরীর গরম হয়ে যাচ্ছে। যখন আমার একদম কাছ দিয়ে শব্দটা যায়, আমি আর নিতে পারলাম না। মনে হচ্ছিল আমার কান ফেটে যাবে। যাক, সময় রাত 3টা বেজে 22 মিনিট। নুপুরের শব্দ পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমি মোবাইলে সূরা শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম। সকালে আমি আম্মুকে বললাম, কিন্তু উনি বিশ্বাস করতে চাইলেন না। বাসার বাকি সদস্যদের বললাম, বাট কেউ বিশ্বাস করলেন না। তখন নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো আমি ভুল শুনেছি। একটু ভয় কাটলো। দ্বিতীয় দিন আবারও সেই সোফাতে ঘুমাতে গেলাম। রাত 11টা বাজে, ঘুমিয়ে গেলাম। আশ্চর্যজনক হলেও সত্যি, রাত ঠিক 3টা 16 মিনিটে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে মোবাইলের সময় দেখেই আমি অবাক হয়ে গেলাম। তখন আমার খুব ভয় করছিল। আমি ভাবছিলাম, এই বুঝি উপরের শব্দ হলো। জাস্ট ভাবতে দেরি, ঠিক দক্ষিণ দিক থেকে আস্তে আস্তে নুপুরের শব্দ কানে আসতে লাগলো। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। নুপুরের শব্দ নিশ্চিত হয়ে আমি ভয়ে ভয়ে মামিকে ডাক দেই। মামিকে বলি, মামি, আপনি কি কোনো শব্দ শুনেছেন? মামি বলল, না তো, কই? ঘুমিয়ে পড়ো, মনের ভুল তোমার। আমি কাউকেই বিশ্বাস করতে পারছিলাম না। একটা কথা শুরুতে বলা হয়নি, আমাদের বাড়ির ঠিক পেছনে একটা জঙ্গল ছিল, বড়, অনেক পুরাতন জঙ্গল। আর এর পাশে সনাতন ধর্মের কিছু পরিবার বাস করত। এই জঙ্গলকে ঘিরেও অনেক ইতিহাস, অনেক গল্প আছে। সেটা আরেকদিন সুযোগ হলে বলবো। তৃতীয় দিন ভয়ে ভয়ে ঘুমোতে গেলাম। রাত 10:30 11টা বাজে। সবাই নানুকে নিয়ে ব্যস্ত। নানু প্রচণ্ড অসুস্থ। এক পর্যায়ে সবাই ঘুমিয়ে গেল। আমি তখন সোফাতে ঘুমের চেষ্টায় আছি, কিন্তু যখনই নুপুরের কথা মনে করি ঘুম আসে না। অনেক ভয় নিয়ে ঘুমোতে গেলাম। ভেবেছিলাম আর হয়তো ঘুম ভাঙবে না, কারণ সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, শরীর দুর্বল। ধারণা ছিল একদম ভুল। ঠিক 3টা 15 বাজে আমার ঘুম ভেঙে গেল। ওই রাত আমি শব্দ শোনার সাথে সাথে সোফাতে বসে গেলাম। শরীর কাঁটা দিয়ে উঠল। নুপুরের শব্দ অনবরত চলছে। মাঝে মাঝে ঠিক এমন শব্দ হয় যে কেউ নুপুর পরে যেন নাচছে। আমি আমার বড় মামিকে হালকা কণ্ঠে ডাকলাম, মামি, নুপুরের শব্দ হচ্ছে, শুনছেন না? মামি বলল, না, আমি তো শুনতে পাচ্ছি না। আমি মামিকে বললাম, আপনি সোফাতে গিয়ে শুয়ে পড়েন, আমি বিছানায় ঘুমাবো, আমার ভয় করে। উনি সোফাতে ঘুমাতে গেলেন। ঠিক 5 মিনিটের মধ্যে উনিও আমাকে পুনরায় ডাক দেয়। ডাক দিয়ে তিনিও আমাকে জানায় উনি নুপুরের আওয়াজ শুনতে পেয়েছেন। আমি ভয়ে বিছানায় শুয়ে আছি। মামি আমার আম্মাকে ডাক দিতে যায় অন্য রুম থেকে, কিন্তু উনি আরেক রুমে যাওয়ার চেষ্টা করতেই নুপুরের আওয়াজ আরো জোরে হতে লাগলো। উনি পুনরায় বিছানায় ফেরত আসলো, ভয়ে ভয়ে বসেছিল। ঠিক 3:30টার পর আর আওয়াজ হয় না। আমি আর মামি ঘুমিয়ে যাই। সকালে সবাইকে জানালে কেউ বিশ্বাস করে না ঘটনাটা। আমার এক জ্যাঠাতো বোন আছে, তার সাথে এক জিনও আছে। আমি সেই বোনের ছোট ছেলের সাথে পুরো ঘটনা শেয়ার করি। ঘটনা শোনার পর উনি হেসে হেসে আমাকে বলেছিলেন যে এটা কিছু না, এবং সে আরো বলে, আমি যা শুনেছি তা একদম সঠিক। তিনি আমাকে আশ্বাস দেন আজকের পর থেকে আর আওয়াজ হবে না। ঘটনার 2 মাস পরেই আমার নানু মারা যান। ওনার মৃত্যু স্বাভাবিক হয়েছিল। অবিশ্বাস্য হলে এটাই সত্যি, 2021 সাল থেকে এখন পর্যন্ত একটি রাতেও আমি নুপুরের আওয়াজ পাইনি। বাট তাদের অস্তিত্ব মাঝে মাঝে আমি অনুভব করতে পারি। এটাই ছিল আমার ঘটনা। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, বিশ্বাস করা বা না করা শ্রোতাদের ব্যাপার, বাট ঘটনাটি ছিল 100% সত্য। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। এটি আমার ভূত.com-এ বলা প্রথম ঘটনা। অনেক দিন ধরেই ভাবছি ঘটনাটি লিখে পাঠাবো, তবে সময় করে উঠতে পারি না। এদিকে আলসেমির জন্য লেখাও হয় না। আজকে ভাবলাম লিখে ফেলি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার নাম সজীব। আমি ক্লাস 10-এ পড়ি। আমার বাসা ঢাকা যাত্রাবাড়ির শনির আখড়ার মাতুয়াইলে। ঘটনাটি আমার সাথে 2024 সালের রোজার মাসে ঘটে। তো বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। আমি ছোটবেলা থেকে বরাবরই একটু দুষ্টু প্রকৃতির। আমার বন্ধুরাও ঠিক আমারই মতো। তো রোজার মাস মানেই তো তারাবির নামাজ। আমরা বন্ধুরা ইফতার করে নামাজের কথা বলে বাসা থেকে বের হয়ে ঘুরবো কখন, সেই আশায় বসে থাকি। তেমনি একদিন ইফতার করে আমরা সব বন্ধুরা একসাথে হই। আমি, জিহাদ, রোহিত, বাবু, আমরা সবাই কথা বলছি। কথায় কথায় সবাই মিলে প্ল্যান করি আজকে আমরা আম চুরি করতে যাব, তাও আবার গণি ভবনে। গণি ভবন কি তার একটু বর্ণনা দেই। গণি ভবনে ঢোকার আগে বড় একটা গেট এবং গেটের উপরে সুন্দর করে লেখা গণি ভবন। লেখাটা ঠিক বোঝা যায় না, দেখে বোঝা যায় কম করে হলেও 20 বছর আগে এই লেখাটি লেখা হয়েছে। গেটের ভেতরে ঢুকে সোজা একটা চিকন কাঁচামাটির রাস্তা। রাস্তার দুই পাশে অনেকগুলো গর্ত এবং বৃষ্টির পানি সেখানে জমা হয়ে থাকে। পানির ওপরে ঘাস হয়ে গেছে। রাস্তা থেকে সোজা গেলে সামনে ডান দিকে একটা বাড়ি, বাম দিকে আরেকটা বাড়ি এবং সোজা সামনে একটা বাড়ি। মোট 3টা বাড়ি। 3টা বাড়ির মাঝখানে একটা ছোট মাঠের মতো। মাঠের মাঝখানে একটা সাদা দোলনা রয়েছে। প্রত্যেকটা বাড়ি একতলা করে বিল্ডিং। বাড়িগুলো অনেক পুরনো। বাম দিকের বাড়িটার পাশে একটা অনেক বড় এবং অনেক পুরনো তেঁতুল গাছ রয়েছে। গাছটার বয়স 100 বছরেরও বেশি। আর তেঁতুল গাছটার পাশে একটা ছোট্ট টিনের ঘর রয়েছে। ঘরটা একদমই ভেঙে গেছে। আর ডান দিকের বাড়িটার সামনেই একটা আম গাছ। এমনকি সোজা যেই বাড়িটা তার সামনেও একটা আম গাছ রয়েছে। আমরা আবার ঘটনায় ফিরি। রাত তখন আনুমানিক 10টা বাজে। আমিও আমার বন্ধুরা সবাই মিলে গণি ভবনের উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে সবাই মিলে একটা সময় গণি ভবনের সামনে পৌঁছালাম। আমরা কেউ ভয়ে ঢুকতে সাহস পাচ্ছিলাম না, কারণ জায়গাটা একদম অন্ধকার। রাতের বেলা ওই জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল। এমনকি ওইখানে দিনের বেলাতেও কেউ যায় না। লোকমুখে শোনা যায় ওইখানে নাকি খারাপ কিছু আছে। 30 বছর ধরে ওইখানে কেউ থাকে না। যাওয়ার সাথে সাথে কেমন যেন আমার বুকটা কেঁপে উঠল। আমার কেমন যেন শরীরটা খারাপ লাগছিল তখন। কেন জানি না, মনে এক অজানা ভয় বাসা বাঁধছিল। একটা সময় আস্তে আস্তে আমরা সবাই একসাথে ভেতরে যাই, আর ভয়ে কেউ কারো কাছ থেকে দূরে যাচ্ছিলাম না। আমাদের মধ্যে বাবু আর রোহিত খুব ভালো গাছে উঠতে পারত। তাই আমরা 3জন বলি, বাবু তুই গাছে ওঠ। আমাদের 3জনের জোড়াজুড়িতে বাবু গাছে উঠতে রাজি হলো। বাবু গাছে উঠতে শুরু করলো। আমি, রোহিত, জিহাদ গাছের নিচে দাঁড়িয়ে আছি। আশ্চর্যজনক বিষয় হলো, বাবু গাছে ওঠার পর ওর আর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আমরা 3জন বাবু বলে ডাকছি, সাড়া শব্দ নেই। হঠাৎ করে বাবু বলল, আমি তো ছাদের উপর নেমে ছাদের গেট লাগানোর জন্য গিয়েছিলাম, কারণ আমরা আম চুরি করার সময় যদি কেউ এসে পড়ে। আমি বললাম, ভালো করছিস, তবে ভয় কেন পাচ্ছিস? লোকজন যদি আসে ওনারা তো গণি ভবনের মেইন গেট দিয়ে আসবেন। আমরা তখন তেঁতুল গাছের পাশ দিয়ে ওই যে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে পালিয়ে যাব। তারপর বাবু আম পাড়তে শুরু করলো। এক এক করে গাছ থেকে আম পাড়ছে আর নিচে আমাদের হাতে দিচ্ছে। আমরা সবাই আমগুলো পকেটে ঢুকাচ্ছি। এক সময় বাবু বলল, রোহিত তুইও গাছে ওঠ। আমি একা আমগুলো পাড়তে পারতে অনেক সময় লাগবে, তুই আয়, একসাথে আম পাড়ি, তাহলে তাড়াতাড়ি হবে। জিহাদ আর সজীব তো আছেই নিচে, সুতরাং সমস্যা নেই। আমি আর জিহাদ বললাম, আচ্ছা ঠিক আছে রোহিত তুই যা গাছে ওঠ, আমি আর জিহাদ নিচে থাকি, তাড়াতাড়ি আমগুলো পেরেই চলে যাব। তারপর রোহিত বলল, আমিও আসছি। এই বলে রোহিত গাছে উঠে পড়ল। বিল্ডিংয়ের ছাদে নামলো। গাছটা এমন যে গাছ থেকে ওই ছাদে নামা যায়। এমন করতে করতে এক সময় আমাদের পকেট আমে ভর্তি হয়ে গেল, আর আম রাখার কোনো জায়গা নেই। হঠাৎ আমি একটা জিনিস দেখলাম, ওই 3টা বাড়ির এক কোনায় একটা ছোট বাড়ির নির্মাণ কাজ চলছিল, কিন্তু কাজটা মাঝপথেই বন্ধ হয়ে যায়। বিল্ডিং এর 4 কোনায় যে 4টা পিলার থাকে, ওই পিলারগুলো লাগানো সরঞ্জামগুলো এখনো রয়েছে,
কিছু সরঞ্জাম খুলে ভেঙে পড়ে রয়েছে দেখে মনে হচ্ছে 2-3 বছর ধরে এই বিল্ডিং এর কাজ বন্ধ। হঠাৎ করে আমার বুকটা কেঁপে উঠল। আমার কেন জানি না মনে হচ্ছে কে যেন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আমি তখন গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমি জিহাদকে বললাম, চল আমরা এখান থেকে যাই। জিহাদ বলল, আরে চুপ কর, আরো কয়েকটা আম পেড়ে নেই, তারপর যাব। আমি ফোনটা বের করে সময় দেখি, রাত তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। বললাম, দেখ জিহাদ, প্রায় 11টা বাজে, রাত হয়ে গেছে, চল বাসায় যাই। তারাবির নামাজ তো সেই 10টার সময় শেষ হয়ে যায়, আব্বু আম্মু চিন্তা করবে। ভয় আমার হাত পা কাঁপছিল। হঠাৎ করে মাঝখানের বাড়ি এক কোণায় আমার চোখ পড়ে। আমি তখন যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি সাদা কাপড় পরা এক বুড়ো মহিলা, তার পুরো শরীরটা বিল্ডিং এর দেয়ালের পেছনে, আর মাথা বের করে উঁকি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমার শরীরের সব পশম দাঁড়িয়ে যায়। আমি তখন ভয়ে কি করব বুঝে উঠতে না পেরে শুধু ওই বুড়ো মহিলার দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ ওই বুড়ো মহিলাটা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তখন আমি জিহাদকে বললাম, দেখ ওইখানে কে যেন আছে, লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে। জিহাদ বলল, ধুর কি বলিস, এই গণি ভবনের আশেপাশে কেউ আসতে চায় না, দিনের বেলাতেও না। আমি বললাম, সত্যি আমি তোকে দেখেছি জিহাদ। ও বলল, কিছু না, মনের ভুল। আমি আবার ওইখানে তাকাই এবং কাউকে দেখতে পাই না। তারপরও আমার ভয়ে শরীর অবশ হয়ে যাচ্ছিল। আমি বললাম, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি চলে যাব, তোরা গেলে আয়। তখন রোহিত আর বাবু আস্তে আস্তে গাছ থেকে নামতে শুরু করলো। ওরা দুইজন গাছ থেকে নেমে পড়লো। রোহিত আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, আমি এত চিৎকার চেঁচামেচি কেন করছি। আমি বললাম সবকিছু। ওরা কেউ আমার কথা বিশ্বাস করলো না। ওরা বলল, তুই একাই দেখেছিস, আমরা তো কেউ দেখলাম না। তারপর আমি বললাম, এখন চল আমরা চলে যাই। তারপর সবাই ভালোভাবে আমগুলো পকেটে ভরে নিলাম। আমরা সবাই গণি ভবনের মেইন গেটের দিকে হাঁটতে থাকলাম। তারপর আমি বললাম, এখান দিয়ে গেলে তো ধরা পড়ে যাব, সামনে দিয়ে একটা রাস্তা আছে, ওটা দিয়ে মানুষ চলাচল করে, তারাবি পরে বাসায় যাওয়ার সময় আমাদের দেখলে আর রেহাই নেই। তখন সবাই বলল, ঠিকই বলেছিস, চল পেছনের রাস্তা দিয়ে যাই। আমরা সবাই আবার গণিভবনের ভেতরে চলে গেলাম। তারপর ওই মাঝখানের বাড়িটার সামনে গেলাম এবং তখন আমার মনে হচ্ছিল কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে ঠিকই দেখছে। আমি বললাম, আমরা তাড়াতাড়ি বের হব, চল। তেঁতুল গাছটার সামনে গেলাম, ঠাস করে একটা আওয়াজ হলো, মনে হচ্ছে ওপর থেকে কিছু একটা পড়লো। আমরা সবাই ঘুরে পেছনের দিকে তাকালাম, দেখলাম অন্ধকারে কি যেন একটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে সেই আম গাছটার গোড়ার দিকে, এবং আম গাছটা সেটাই যেখানে আমরা আম পেড়েছি। জিহাদ বলল, দেখ আম পড়েছে। আমরা সবাই বললাম, আরে আম পড়লে কি এত জোরে শব্দ হয় নাকি? জিহাদ বলল, ওটা আমি, দেখতে পাচ্ছিস না? অন্ধকারে আমরা আসলে কিছু দেখতে পাচ্ছিলাম না। বললাম, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তুই আম দেখে ফেললি? এটা বলার সাথে সাথে জিহাদ একটা দৌড় দিয়ে আম গাছের গোড়ায় চলে যায়। তখন আমরা সবাই ওর পেছন পেছন দৌড়াতে থাকি। নিচে যেতেই দেখি জিহাদ ওই জিনিসটাকে হাতে নিয়েছে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। আমি আবার পকেট থেকে ফোনটা বের করে লাইট অন করলাম। লাইট অন করতেই দেখি সে একটা বড় ইট ধরে আছে। এই জায়গায় এত বড় ইট কোথা থেকে আসলো, কেই বা মারলো, আমরা জানি না। এখানে কেউ নেই, এত বড় ইট আসার কথা না, আম গাছের নিচে আসার তো কথা নাই। তো যাই হোক, আমরা সেখানেই ছিলাম এবং সবাই বলল যে এই জায়গাটা নিয়ে এমনিতে অনেক খারাপ কথা শোনা যায়, তার উপর একটা বুড়ো মহিলাকে আমি দেখেছি, একটা ভয় লাগা তো আছেই। অনেক দিন বন্ধ করে দেওয়া হয় এই বাড়িটির নির্মাণ কাজ, এবং এই বাড়িটির নির্মাণ কাজ কেন বন্ধ করে দেওয়া হয়েছিল? এত সুন্দর 3টা বাড়ি, এই বাড়িগুলোতে কেউ থাকেই না বা কেন? তখন জিহাদ বলল, দেখ আমারও খারাপ লাগছে, চল আমরা সবাই এখান থেকে চলে যাই। আমি বললাম, এখান থেকে দৌড়ে যতক্ষণ না মেইন রাস্তা পর্যন্ত পৌঁছাচ্ছি কেউ থামবি না। এটা বলে আমরা একসাথে গণিভবনের পেছনের রাস্তা দিয়ে সেই তেঁতুল গাছের নিচ দিয়ে দৌড় দিলাম। কে কোন দিকে গেছি কিচ্ছু জানি না। আমার তখনও কেন জানি না মনে হচ্ছে পেছন থেকে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। পেছনে ঘুরে তাকানোর সাহস পাচ্ছিলাম না। এভাবে দৌড়াতে দৌড়াতে মেন রাস্তায় চলেও গেলাম। পরে এক এক করে আমরা সবাই জড়ো হলাম হাঁপাতে হাঁপাতে, এবং জিহাদ বলল, অনেক বড় বাঁচা বেঁচে গেছি, ওই জায়গাটা ভালো না রে, আমি আর জীবনে কোনোদিন ওই গণি ভবনে যাব না। পরে রোহিত বলল, চল বাসায় চলে যাই, রাত হয়েছে। বাবু বলল, আমগুলো ভাগ কর, তারপর সবাই বাসায় যাই। পরে জিহাদ বলল, চল আমার বাসায় চল, ওইখানে আমগুলো ভাগ করা হবে। পরে সবাই একসাথে জিহাদের বাসার ছাদে যাই। তারপর আমগুলো সমান ভাগে ভাগ করে যে যার মতো বুঝে নেই, এবং সবাইকে বলি এই ঘটনার ব্যাপারে 4 জন বাদে কেউ যেন জানতে না পারে। সবাই বলল, ঠিক আছে, কেউ জানাবে না। তারপর সবাই যে যার মতো বাসায় চলে যায়। আমিও আমার বাসার দিকে রওনা দেই। আমি বাসায় আসার পর আম্মু আমাকে দেখে বলে, কিরে এত রাত হলো কেন, আর তোর এই অবস্থা কেন? আমি বললাম,
কই কিছু না তো। আমা বলল, তোর পকেটে কি? আম? এই আম তুই কোথায় পেলি? এত রাতে কোথায় গিয়েছিলি আম পাড়তে? আম বলল, চুরি করতে গিয়েছিলি আম? আমি বললাম, না, এই যে কাছেই একটু গিয়েছিলাম। আম বলল, কাছেই কোথায় বল? তুই তো ভয় পাচ্ছিস কেন? তখন আমি আম্মুকে সব খুলে বলি। আম্মু আমাকে বলেন, তুই জানিস না ওই জায়গাটা ভালো না, গণিভবনের আশেপাশে কেউ যায় না। তুই যে বুড়ি মহিলাটাকে দেখেছিলি জানিস ওই মহিলাকে? আমি বললাম, যাই না আম্মু। ওই বুড়ি মহিলা অনেক বছর আগে এই গণিভবনে থাকতো। ওই যে বড় তেঁতুল গাছটার পাশে একটা ছোট্ট টিনের ঘর দেখেছিলি না, ওই ঘরে ওই বুড়ি একাই থাকতো, ভিক্ষে করে খেত। মহিলাটা অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছিল। তারপর থেকে নাকি ওই মহিলাকে গণিভবনের আশেপাশে দেখা যায়। আমি বললাম, মা, উনি কে আসলে? আম্মু বললেন, আমিও ঠিক জানি না, আর তোর জেনে লাভও নেই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ তোর কোনো ক্ষতি হয়নি। ঘুমিয়ে পড়। পরদিন আমার খুব জ্বর আসে, এমনকি আমার মুখ একদিকে বাঁকা পর্যন্ত হয়ে যায়, চেহারা ফুলে যায়। তারপর আম্মু এটা দেখে অনেক ভয় পেয়ে যান। অনেক চিন্তা ভাবনার পর আম্মুকে রাতের পুরো ঘটনাটা এবং সে সাথে আব্বুকেও আমি খুলে বলি। একটা সময় জ্বর ভালো হয়ে যায়, মুখ সোজা হয়ে যায়, ফোলাও কমে যায়। তারপর থেকে আমি আর কোনো দিন ওই গণি ভবনে যাইনি। ওই দিনের পর থেকে আমার কোনো রকমের সমস্যাও হয়নি, আলহামদুলিল্লাহ। এখানে আমি কিছু কথা বলতে চাই। ওই গণিভবনের একটু দূরেই আমার নানুর বাসা, আর নানুর বাসার জানলা দিয়েই গণিভবন দেখা যায়। আমার নানুর বাসার একটু দূরেই আমাদের বাসা। নানুর বাসার আমাদের বাসা কাছাকাছি হওয়ার কারণে নানু আমাদের বাসায় প্রায় যেত। তেমনি একদিনের কথা, আমার বয়স তখন 7 কি 8 মনে নেই, একদম স্পষ্ট মনে আছে আমার নানু বলেছিল ওই জায়গাটা ভালো না, ভূত আছে, আমি তোকে অন্য কোথাও নিয়ে যাব। মানে আমি ওখানে যেতে চেয়েছিলাম। আমার মাথায় অনেক কিছুই ঘুরছে। এই 3টা বাসায় কেউ কেন থাকে না? ওই বুড়ো মহিলাটাকে কেন আমি শুধু দেখলাম? কেন আমার জ্বর আসলো? ইত্যাদি। আমার নানু আর দুনিয়াতে বেঁচে নেই, তার জন্য সবাই দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনাটি তিনি পড়ে শোনানোর অনুরোধ করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনা আমি পড়ে ফেললাম। আশা করছি ভবিষ্যতেও আপনার কাছ থেকে আমি ঘটনা পাবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। তারপরে তিনি লিখেছেন তিনি কর্মসূত্রে কোথায় আছেন, পূর্ণাঙ্গ ঠিকানা এবং ফোন নাম্বার। তারপরে তিনি লিখছেন, পূর্বের ঠিকানা ও ফোন নাম্বার গোপন রাখার অনুরোধ করছি। ভূত.com-এ এটা আমার প্রথম ইমেল। শীতের শেষে এলো বসন্ত। বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটি ঘটেছে আমার নিজের সাথে আজ থেকে 12 বছর আগে, 2013 সালের মার্চে। আমি তখন ক্লাস 3-তে পড়ি, বয়স 9 হবে। প্রতিদিনের মতো স্কুল ছুটি হলে ফেরার পথে আমিও আমার ফ্রেন্ড আকলিমা প্ল্যান করলাম আজকেও যাব বড়ইকুড়াতে ক্যান্টনমেন্টের ধারে। আকলিমাও আমার সমবয়সী, যেই কথা সেই কাজ। স্কুল ব্যাগ বাসায় রেখে মায়ের চোখ ফাঁকি দিয়ে নির্জন পাথারের আলপথ ধরে হামাগুড়ি দিয়ে আমরা দুইজন লোকচক্ষুর আড়াল হলাম। আমি আগে আগে, আকলিমা পরে পরে। প্রায় প্রতিটা জমিতেই কিছু না কিছু আবাদ করা ছিল, তাই আমাদের দেখতে পাওয়ার কোনো চান্স ছিল না। ক্যান্টনমেন্টের নির্জন ওই দিকটা ছিল আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে 15 মিনিটের দূরত্বে। আগে থেকেই আকাশে উড়ন্ত কালচে মেঘের আনাগোনা ছিল। আমরা এবার ভাঙাচোরা কাঁটাতার টপকে ভেতরে গেলাম। গিয়ে দেখি একটাও বড়ই পড়ে নেই। মন খারাপ হলো। আকলিমা বলল, আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে, তখন অনেক বড়ই পড়বে। আমরা একটু অপেক্ষা করি। কাঁটাতারের ওইখানে গার্ড দিত আর্মি, আমাদের কিছু বলতো না। আমরা মাঝে মধ্যেই যেতাম বড়ই কুড়াতে। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সেদিন কোনো গার্ড কেউ চোখে পড়েনি আমাদের। অপেক্ষা করতে লাগলাম, নানান স্মৃতি নিয়ে আলাপ করতে শুরু করলাম। অথচ আকলিমা কোনো কথা বলছে না, একদম গম্ভীর। কিছু বুঝে ওঠার আগেই তৎক্ষণাৎ ঝোড়ো হাওয়া শুরু হলো। কালো অন্ধকার নেমে এলো চারিদিকে। দিনের আলো নিমেষেই
সন্ধ্যায় পরিণত হলো, অথচ তখনও বিকেল। বাতাসের শোঁ শোঁ শব্দে বড়ই গাছের আশেপাশের ঝোপঝাড় ও পরিবেশ কেমন ধূসর কালো। বের হওয়ার উপায় দেখছিলাম না। বের হতে গেলে কাঁটাতারের আঘাতে হাত পা ক্ষতবিক্ষত হওয়ার সুযোগ ছিল এই অন্ধকারে। আমার ভয় লাগছে, দুশ্চিন্তা হচ্ছে, বাড়ি থেকে খোঁজাখুঁজি করবে। হঠাৎ মর্মর শব্দ করে কাঁটাতারের বাইরের বাগানে একটা ডাল ভেঙে পড়ল। বড়ই পড়ে একাকার। তখন ভাবছিলাম ঝড় কিছুটা থামলে বড়ই কুড়িয়ে বাসায় ফিরব, কিন্তু না, ঝড় থামার কোনো লক্ষণই নেই। আমরা তখনও একটা কোণে ঘাপটি মেরে বসেছিলাম। উপায়ও নেই যে আরবিদের ক্যান্টিনে গিয়ে বসবো। এদিকে অন্ধকার ক্রমশ বাড়ছে, ভয় করতে শুরু করেছে আমার। এ কি মরণ ফাঁদ! হঠাৎই আকলিমা আমাকে ওর আঙুল দিয়ে দেখাচ্ছে চোপের দিকে। ও কথা বলছে না, কেমন গম্ভীর। আমি ওর আঙুল বরাবর তাকাতেই আমার শির দ্বারা দিয়ে ভয়ের স্রোত বয়ে গেল। চিৎকার করার শক্তি নেই, আমার হাড় হিম হয়ে আসছে, আমার মুখ থেকে কথা বের হচ্ছে না, শরীরটা থর থর করে কাঁপছে। ঝড় বাদলের এই সন্ধ্যায় এ কি বিপদ! ভিজে শ্যাঁক শ্যাঁকে মনে মনে আয়তুল কুরসি পড়ছি, আল্লাহকে স্মরণ করছি। ততক্ষণে খেয়াল করলাম সেই ছায়া মূর্তিটা ধীরে ধীরে বিশাল আকার ধারণ করছে। চোখের জায়গায় জমাট বাঁধা অন্ধকার, চুলগুলো পাটের দড়ির মতো। বিদ্যুতের ঝলকানিতে আমি যতটুকু দেখলাম, ওই অবয়বের মুখটা ছিল বিচ্ছিরি। দৌড়াতে শুরু করলাম। দৌড়ে কোথায় যাব? আর্মিদের ক্যাম্পের সেই কাঁটাতার থেকে অনেক দূরে আমাদের বাসা। তৎক্ষণাৎ দৌড় দিতে যাব, আমি দেখলাম একটা থেকে একই রকম দেখতে অনেকগুলো ছায়ামূর্তি। ওদের মুখ থেকে হালকা গোয়ানির শব্দ ভেসে আসছে। আকলিমা চুপ, যেন ওর কিছু হয়নি। হঠাৎ ও হেসে উঠল। খেয়াল করে দেখি আকলিমা আমার পাশে নেই। ভয়ের চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমি আর সহ্য করতে পারলাম না। এক চিৎকারে সবকিছু শান্ত। এভাবে কতক্ষণ ছিলাম আমি জানি না। চোখ খুলে আমি নিজেকে আবিষ্কার করি আমার ঘরে। গা জ্বরে পুড়ে যাচ্ছে। হুঁশ ফিরলে কেউ আমাকে প্রশ্ন করলো না। আকলিমা সহ গায়ের লোকজন এসে ভিড় করেছে আমার পাশে। আমি তখনও কথা বলি না। কিছুটা সুস্থ বোধ করলে মাকে প্রশ্ন করি, এখানে কিভাবে আসলাম? মা আমাকে বলেন। আমি বোঝার সুবিধার্থে মায়ের মুখেই বলছি, তোকে যখন খুঁজে না পাই, বাইরে ঝড় বৃষ্টি দেখে ওইভাবে ছাতা নিয়ে আকলিমাদের বাসায় যাই। গিয়ে জিজ্ঞেস করি তোকে দেখেছে কিনা। ও বলল দেখেনি। পরে বলল তুই সম্ভবত ক্যান্টনমেন্টের বড়ই তলায় গেছিস। ও যায়নি, ওর খালামণি এসেছে তাই। সন্ধ্যা হয়ে গেছে, কি করব? তারপর তো তোর আব্বুকে কল করলাম। তোর আব্বু হাটখোলা থেকে আসার পর গাঁয়ের কয়েকজনকে নিয়ে গেলাম ক্যান্টনমেন্টের ধারে। তোর বাবা টর্চ দিয়ে দেখে তুই কাঁটাতারের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছিস। ধরাধরি করে নিয়ে এলাম। বিশ্বাস করেন রাসেল ভাই, এই কথা শোনার পরে আমি আমার নিজের কানকে পর্যন্ত বিশ্বাস করতে পারছিলাম না। ওইটা আকলিমা ছিল না আমার সাথে, তাহলে কে ছিল? আর ওই অবয়বগুলো? এই ভয়ানক অভিজ্ঞতা ভোলার নয়। তারপর থেকে একা একা কোথাও ছাড়তো না আমাকে বাসা থেকে। দীর্ঘদিন জ্বর পোহাতে হয়েছিল। সুস্থ হবার পর আর কোনো দিন দিনের আলোতেও ক্যান্টনমেন্টের ধারে যায়নি। এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো না লাগলেও জানাবেন, আর লেখার মধ্যে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ঘটনাটি সিলেক্টেড হলে ইমেল করে প্লিজ জানিয়ে দেবেন। আল্লাহ হাফিজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? কথা না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম মান্তা শাহ আজম। বর্তমানে আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা ও বড় ভক্ত। আজ আমি আমার জীবনের এমন একটি সত্য ঘটনা শেয়ার করতে চাই, যা আজও মনে পড়লে আমার শরীর
শিউরে ওঠে। ছোটবেলায় আমি ভূত এফএম ভীষণ ভয় পেতাম যখন এটি রেডিওতে চলতো। আমি এতটাই ছোট ছিলাম যে ভয়ে হাত দিয়ে কান চেপে ধরতাম যেন কিছুই শুনতে না পাই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঠিক সেই সময় থেকেই আমার জীবনে প্যারানরমাল অ্যাক্টিভিটিস শুরু হয়ে যায়। ঘটনাটি তখনকার যখন আমার বয়স মাত্র 5-6 বছর। আমার এক বড় ভাই আছে, সে আমার থেকে 3 বছরের বড়, আর এক ছোট ভাই আছে, সে আমার থেকে 3 বছরের ছোট। ছোট ভাই তখন খুবই ছোট ছিল, তাই সে বাবা মায়ের সঙ্গে ঘুমাতো। আমি আর আমার বড় ভাই আলাদা একটি ঘরে আলাদা বিছানায় ঘুমাতাম। আমাদের বাসায় 2জন কাজের মানুষ ছিলেন, তারাও অন্য একটি ঘরে থাকতেন। আমার বিছানার ঠিক পেছনেই ছিল একটা জানালা। জানালার বাইরে ছিল একটা লম্বা তাল গাছ, আর তার পেছনে বিশাল খোলা মাঠ। প্রতিদিন রাতে ঘুমানোর সময় আমি অদ্ভুতভাবে সেই তাল গাছটার দিকে তাকিয়ে থাকতাম। মনে হতো চোখ সরাতে পারছি না। তখন জিন বা এসব বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। কিছুদিন পর থেকেই আমি প্রায় প্রতিদিন একই ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে দেখতাম কেউ একজন তাল গাছের দিক থেকে আমাকে ডাকছে, খুব মিষ্টি কণ্ঠে, খেলতে যাওয়ার জন্য। আমি যখনই তার দিকে এগোতে চাইতাম, তখন হঠাৎ করে এক বিকট চড়া চিৎকার শোনা যেত, আর আমি ঘুম ভেঙে আতঙ্কে কাঁদতে শুরু করতাম। দৌড়ে বাবা মার ঘরে চলে যেতাম, তারা আমাকে শান্ত করে আবার ঘুম পাড়িয়ে দিতেন। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। কখনো ঘুমের মধ্যে আমি হাসতাম, কখনো কাঁদতাম, আবার কখনো অদ্ভুত কথা বলতাম। এক রাতে আমি কাঁদতে কাঁদতে বলছিলাম, কেউ আমাকে আঘাত করছে, কেউ আমাকে খেয়ে ফেলবে। আমার বড় ভাই ভয়ে লাইট জ্বালিয়ে আমাকে জাগিয়ে তোলে। আমার বাবা ব্যবসার কাজে প্রায়ই বাইরে থাকতেন, আমার মা ছোট ভাইকে নিয়ে ব্যস্ত থাকতেন, তাই তখন কেউ বিষয়টাকে পুরোপুরি বুঝে উঠতে পারেনি। এরপর আসে সেই রাত, যে রাতটা আজও আমার মনে গভীরভাবে গেঁথে আছে। স্বপ্নে দেখি আমার বিছানার পেছনের জানালায় একটি অস্বাভাবিক অবয়ব ঝুলে আছে। তার পরনের কাপড় ছেঁড়া, শরীর ভয়ঙ্কর রকমের শুকনো, চোখ দুটো বড়, গোল ও লালচে, এক দৃষ্টিতে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। তার মুখে ছিল এক অস্বাভাবিক প্রশস্ত হাসি, যেন সে নিশ্চিত সে তার শিকার পেয়ে গেছে। স্বপ্নে তখন দিন। আমি দেখছিলাম আমার পরিবারের সবাই ঘরের ভেতরে স্বাভাবিকভাবে চলাফেরা করছে, কিন্তু অদ্ভুতভাবে কেউই তাকে দেখতে পাচ্ছে না, শুধু আমি। আমি ভাবলাম যদি তাকে উপেক্ষা করি তাহলে সে চলে যাবে। আমি বাথরুমে গিয়ে লুকালাম, কিন্তু সেখানেও জানালার ফাঁক দিয়ে দেখি সে আবার সেখানে। এক মুহূর্তের জন্য তার চোখ আমার দিক থেকে সরছে না। আমি দৌড়ে ডাইনিং রুমে যাই, সেখানে পরিবারের সবাই বসে আছে। একটু স্বস্তি পাচ্ছিলাম, ঠিক তখনই দেখি ডাইনিং রুমের বড় জানালার গ্রিল ধরে সেই অবয়বটি ঝুলে আছে। সে শুধু তাকিয়ে আছে, এমন ভাবে যেন অপেক্ষা করছে আমি কখন ভয় পেয়ে বাইরে ছুটব। হঠাৎ করেই ফজরের আজান শোনা যায়। ঠিক সেই মুহূর্তে তার মুখের অভিব্যক্তি বদলে যায়। এতক্ষণ যে বিকৃত হাসি ছিল তা মিলিয়ে যায়। তার চোখে ভীষণ রাগ। সে জানালায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে, যেন শেষ চেষ্টা করছে ঘরের ভেতরে ঢোকার। আমি তখন আর সহ্য করতে না পেরে মূল দরজার দিকে দৌড়াই। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, যেন কেউ আমার কণ্ঠ চেপে ধরে রেখেছে। ঠিক তখনই আমাদের একজন কাজের মানুষ ফজরের নামাজ পড়তে উঠে আমাকে দেখতে পান। আমি চোখ বন্ধ অবস্থায় দরজার তালা ধরার চেষ্টা করছি। তিনি ভয়ে আমাকে জোরে ঝাঁকাতে থাকেন এবং বারবার আমার নাম ধরে ডাকতে থাকেন। হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায়। আমি জোরে চিৎকার করে উঠি এবং জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে দেখি আমার চারপাশে সবাই, আমার বড় ভাই, আমার বাবা এবং আমাদের কোরআন পড়াতেন সেই হুজুর, তিনি তখন সূরা পড়ছিলেন। আমি কান্না করতে করতে পুরো স্বপ্নের কথা বলি। আমি তখন সত্যি মাত্র 5 বছরের একটা শিশু। হুজুর তখন রুকাইয়া করেন এবং বিশেষভাবে আমার ঘরটি সিল করে দেন। পরবর্তীতে আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনি, লোকমুখে শোনা যেত আমাদের বাড়ির পেছনের তাল গাছে একটি জিন থাকতো। সে আমাকে ভয় দেখিয়ে বাড়ির বাইরে খোলা মাঠে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমাদের বাড়িতে নিয়মিত কুরআন তেলাওয়াত হওয়ায় সে ঘরের ভেতরে প্রবেশ করতে পারেনি। ফজরের আজান শোনার পরেই সে ধৈর্য হারিয়ে ফেলে এবং শেষবারের মতো চেষ্টা করে। আজ আমি 19 বছর বয়সী। এত বছর পরেও এই ঘটনাটি মনে পড়লে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি জানি না সবাই বিশ্বাস করবে কিনা, কিন্তু এটি আমার জীবনের একেবারে বাস্তব একটি অভিজ্ঞতা। যদি এই ঘটনাটি নির্বাচিত হয়, দয়া করে আমাকে জানাবেন। আমার সঙ্গে আরও 2টি প্যারানরমাল এক্সপেরিয়েন্স ঘটেছে, যেগুলো আমি ভবিষ্যতে শেয়ার করতে চাই। এছাড়া আমার বন্ধুদের কাছ থেকে শোনা অনেক ভয়ঙ্কর সত্য ঘটনা আছে, সেগুলোও শেয়ার করতে আগ্রহী। এই ঘটনায় কোনো ভুল বা ত্রুটি হলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী।
কিবোর্ডে বাংলা টাইপ করতে আমার একটু কষ্ট হয়, তাই অনিচ্ছাকৃতভাবে কিছু বানান বা লেখাগত ভুল থাকতে পারে। সে কারণে কিছু শব্দ ইংরেজিতে ব্যবহার করেছি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী। মন্তাসা আজম চিটাগাং থেকে পাঠিয়েছেন এই ঘটনাটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনলেন এবং আপনাদের ভালো লেগেছে। অনেকে আমাদের কমেন্ট করছেন, হাফিজুর রহমান বগুড়া থেকে করছেন, গোপালগঞ্জ থেকে করছেন, মাকসুদুর ময়মনসিং থেকে সিয়াম, এছাড়াও আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। পৃথিবীর অবস্থা আমি কেমন আমি জানি না, তবে আমি জানি যে আমাদের সবচাইতে বেশি মানুষ যেখানে শোনেন সেই মিডল ইস্টের অবস্থা ভালো না, এবং সেই কারণে আজকে আমাদের এখানে যারা যুক্ত হচ্ছেন তাদের সংখ্যাটাও অনেক কম। তারপরে আমরা শো করলাম আজকে, এবং আমি আসলে এই শোয়ের মাধ্যমে যারা শুনছেন পৃথিবীর অন্যান্য দেশ থেকে সবার জন্যই বলবো, সবার কাছেই অনুরোধ করব যে আমাদের যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা সবাই যেন নিরাপদে থাকেন। এই প্রার্থনা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।